একটা পাঞ্জাবি পরে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বাবরি চুল হয় দরুন, কিছুটা চুল কপাল দখল করে আছে। চোখে চিরাচরিত সেই চাহনি নিয়ে সামনেই তাকিয়ে আছে সে। ফর্সা মুখমণ্ডলের সমস্তটাই জুড়ে এক অপূর্ব মায়া। ডান দিকের রাস্তা ধরে তাকে বাড়ি ফিরতে হবে, তাই অনিচ্ছা সত্ত্বেও নিলয়ের সামনেই দাঁড়াতে হয় প্রেমাকে। প্রেমা কাছে আসতে নিলয় বাইকে উঠে বসে। আদেশের সুরে প্রেমাকে বলে। বাইকে উঠে বসো। প্রেমারা যে নিলয়ের সাথে যেতে ইচ্ছে করছে না। অন্য সময় হলে নিলয়কে একটু দেখার, তার সাথে কথা বলার বা তার আশেপাশে থাকার জন্য মেয়েটা মুখিয়ে থাকে। এর জন্য কত ঘটনা ঘটিয়েছে সে। তবে আজ নিলয়ের উপর মন ভার থাকায় এমন লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিতে দুবার ভাবলো না প্রেমা। নিলয়কে নিষেধ করেই বলল। আমাকে নিতে গাড়ি আসবে। আজকে আসবে না। ড্রাইভার চাচাকে প্লাবন একটা কাজে পাঠিয়েছে, সে ব্যস্ত। তাহলে আমি রিক্সা করে বাসায় যাচ্ছি। নিলয় ভ্রুকুটি করে প্রেমার দিকে তাকালো। কপালে লম্বা ভাঁজের রেখা। আজ প্রেমাকে কেমন অন্যরকম লাগছে। মনের গহীনে এক টুকরো সন্দেহ জাগে নিলয়, তবে সেদিকে খুব একটা পাত্তা দেয় না সে। গম্ভীর গলায় বলে। আমার সাথে গেলে কোনো সমস্যা? আমি ওই দিকে একটা কাজে যাচ্ছি, যাওয়ার পথে নামিয়ে দিয়ে যাব। প্রেমা একটা সুযোগ পেল। মুহূর্তের মধ্যে কিছু দুষ্ট বুদ্ধি কিলবিল করছে ওর মাথায়। নিলয়কে জব্দ করতে প্রেমা বলে। আপনি আমার কে হন যে আমি আপনার বাইকে বসে যাব? আপনার সাথে আমার কোনো সম্পর্ক আছে? প্রেমা জেদ করা দেখে নিলয়ের রাগ হয়। রাগী গলায় বলে। এখন বাসায় পৌঁছে দিতে কি কাবির নামে স্বাক্ষর করতে হবে, নাকি সুপ্রিম কোর্ট থেকে বিল পাশ করতে হবে? তাছাড়া তোমার বড় ভাইয়ের বন্ধু আমি, আমাকে তোমার বড় ভাই ভাবতেই পারো। কিন্তু আমি যে আপনাকে অন্য কিছু ভাবতে চাই। বিড়বিড়িয়ে বলে প্রেমা। নিলয় পরিষ্কার শুনতে পায় না, তাই ভ্রু কুচকে প্রশ্ন করে। কিছু না, তাড়াতাড়ি চলুন, আমার দেরি হচ্ছে। নিলয় কিছুটা অবাক না হয়ে পারে না। নিজে এতক্ষণ বকবক করে দেরি করলো, উল্টো সে আবার বলছে কিনা দেরি হচ্ছে। এবারে নিলয় চিৎকার করে বলতে ইচ্ছে করছে। মেয়েদের মন বোঝা নয় নয় রে সোজা। এক বিশেষ শরবত বানিয়ে প্লাবনের রুমে যাচ্ছে রাত্রি। শরবতের বিশেষত্ব হচ্ছে এক মাজারের পানি দিয়ে সে শরবত বানিয়েছে। অনেক কাঠখড় পুড়িয়ে জমিলাকে দিয়ে এ কাজ করিয়েছে সে। জমিলা জানিয়েছে যে ইচ্ছে পোষণ করে এ পানি পান করা হবে, তা অবিলম্বে পূর্ণ হবে। সেজন্যই শরবত বানিয়ে তাতে বার কয়েক ভালোবাসার নাম দিয়ে ফু দিয়েছে। এখন দেখার কাজ কি করে এটা, করে কিনা। শ্রাবণের দরজা ঠেলে ভেতরে ঢুকতে প্রীতমের দেখা মেলে। সোফায় দুপা ছড়িয়ে বসে আছে সে। রাত্রি হাতে শরবতের গ্লাস নিয়ে প্রীতমের দিকে এগিয়ে যায়। রাত্রি হাতে শরবত দেখে প্রীতম বলে। শরবত নিয়ে এসে ভালো কাজ করেছিস বুড়ি, খুব পানির তৃষ্ণা পেয়েছিল। বলে রাত্রির থেকে শরবতের গ্লাস নিয়ে এক চুমুকে সাবার করে দেয়। রাত্রি প্রীতমকে বাধা দিয়ে কিছু বলবে, এর আগে দেখে প্রীতম গ্লাস ফাঁকা করে ফেলেছে। মাথায় হাত দিয়ে বসে পড়ে রাত্রি। প্রীতম রুমাল দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলে। তুই তো অনেক ভালো শরবত বানাস বুড়ি, এর পরের রোজায় তোকে শরবত বানানোর দায়িত্ব দিতে হচ্ছে তো। প্লাবন ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসে, শার্টের নিচের বোতাম লাগাতে লাগাতে বলে। কিসের দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে? প্রীতম চটজল দিয়ে উত্তর করে। শরবত বানানোর দায়িত্ব ভাই। তাই নাকি? একদিন তোর হাতের বানানো শরবত খেয়ে দেখতে ইচ্ছে হচ্ছে তো। রাত্রিকে উদ্দেশ্য করে বলে প্লাবন। তবে সে কথা রাত্রির কর্ণকুহরে পৌঁছেছে কিনা সন্দেহ। সে মাথা নিচু করে চিন্তা করছে, সে তো প্লাবনের জন্য পানি পড়া এনেছিল, যাতে প্লাবন তাকে ভালোবাসে। কিন্তু সেটা তো প্রীতম খেয়ে ফেললো। এবার যদি প্লাবনের বদলে প্রীতম তাকে ভালোবাসে। বিষয়টা মাথায় আসতে আটকে ওঠে রাত্রি। মাথা তুলে দেখে প্রীতম ততক্ষণে বেরিয়ে গেছে। রাত্রি চুপসে যাওয়া মলিন মুখের পানে তাকিয়ে প্লাবন ধীর কণ্ঠে প্রশ্ন করে। কি হয়েছে রাত? তোর মুখটা অমন দেখাচ্ছে কেন? রাত্রি চেয়েও কিছু বলতে পারে না। প্লাবন রাত্রির পাশেই বসে। রাত্রির মুখটা তুলে নিজের দিকে ফেরায় আদুরি ভঙ্গিতে, ফের বলে। এমন চুপচাপ হয়ে আছিস কেন? কিছু বল। রাত্রি এবারেও কিছু বলে না, তবে মুখ তুলে তাকায় সামনের মানুষটার দিকে। রাত্রির নজর পড়ে প্লাবনের অর্ধভেজা লোমশ বুকটার দিকে। সাদা শার্টটা কেমন চিপকে আছে সেখানে। উপরের 3টা বোতাম খুলে রাখার দরুন বুকের উপরের অংশ দৃশ্যমান। রাত্রি নির্লজ্জের মতো চেয়ে দেখছে তা। হঠাৎই করে রাত্রির কি হলো কে জানে, ডান হাত দিয়ে ছুঁয়ে দিল প্লাবনের অর্ধভেজা বুকটা। পরপর লজ্জায় মিয়ে যায় রাত্রি। প্লাবনের চোখের দিকে তাকানোর শক্তি নেই তার, আর না আছে প্লাবনের সামনে বসে থাকার মতো শক্তি। তাই তো প্লাবনের দিকে না তাকিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। রাত্রির বাচ্চামো স্বভাব দেখে মুচকি হাসে প্লাবন। ঠোঁট জুড়ে ছড়িয়ে পড়ে এক পশলা হাসির রেখা। দুহাত পেছনে ঠেস দিয়ে গা এলিয়ে দেয় বিছানায়। মনে মনে বলে। আমি যত নিজেকে শক্ত ধাঁচে করতে চাচ্ছি, তুই ততই আমাকে ভেঙে গড়িয়ে দিচ্ছিস রাত পাখি। দুপুরে সে কাণ্ড ঘটানোর পর আর প্লাবনের সামনে যায়নি রাত্রি। তখন থেকে নিজেকে ঘরবন্দি করে রেখেছে। রাত্রি হাতে একটা উপন্যাসের বই।
গভীর মনোযোগ দিয়ে পড়ছে সেটা। এমন সময় কারো পায়ের আওয়াজ শুনে চোখ তুলে তাকায়, দেখে পিহু প্রেমা আসছে। রাত্রি বইটা বন্ধ করে টেবিলের উপর রাখে। প্রেমা আর পিহু এসে খাটের উপর বসে। রাত্রি তাদের কাছে গিয়ে বসে। রাত্রিকে কাছে পেতেই পিহু কিছুটা দুঃখী ভাব নিয়ে বলে, আমার বিয়ে নিয়ে তোমাদের কোনো ভাবনা নেই দেখছি। তোরা সবাই নিজের মতো ব্যস্ত। এমন করে কেন বলছো আপু? আমি আর প্রেমাপু তো ঠিক করে রেখেছি কি কি করব। তাহলে তোদের কোনো আয়োজন নেই যে? বিয়ের তো বেশি দিন বাকি নেই। পিহু মেয়েটা খুব আহ্লাদী, বিয়ে নিয়ে অনেক শখ মেয়েটার। কিশোরী বয়সে পড়ালেখার জন্য কোনো কাজিনের বিয়েতে মজা করতে পারেনি, তাই পিহুর খুব ইচ্ছে নিজের বিয়েতে অনেক আনন্দ মজা হই হুল্লোড় করবে সে। তবে ভাই বোনদের অবস্থা দেখে তার চিন্তা হচ্ছে। প্রেমা এতক্ষণ নীরব ছিল, নীরব হয়ে ভাবছিল কি যেন একটা। এবার পিহুর দিকে তাকিয়ে বলে, আপু, প্রি ওয়েডিং করলে কেমন হয়? দেখো না, বড় বড় সেলিব্রিটি, তারপর বড় লোকরা বিয়ের আগে প্রি ওয়েডিং করে। প্রেমার কথা শুনে পিহু আর রাত্রি দুজনে নড়ে বসে। পিহু বলে, প্রি ওয়েডিং করতে হলে অনেক কিছুর আয়োজন করতে হবে। এত সময় কোথায়? আর এত দেরিতে ওসব হয় নাকি? আমাদের আত্মীয়দের বলা আবার সৌরভদের বাড়িতে বলা হবে না রে। দেখিস বাবা রাজি হবে না, বলবে আগে কেন জানায়নি। পিহুর কথা শুনে রাত্রির কপালে প্রগাঢ় চিন্তার ভাঁজ। সত্যিই তো, এত অল্প সময় এত কিছুর আয়োজন কি করে হবে? তবে প্রেমাকে চিন্তিত দেখালো না, আর না পিহুর কথাতে দমে গেল, বরং দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল, আরে, আত্মীয় স্বজনদের কেন ডাকবো? আমরা আছি না। এটা শুধু আমাদের জন্য। শেরপুর জমিদার বাড়িতে আয়োজন করব। তুমি একদম আগেরকার দিনের বধূদের মতো সাজবে, তারপর ওখানে সবাই মিলে ফটোশ্যুট করব। প্রেমার আইডিয়া পিহুর দারুণ লেগেছে। পিহু তো শুরু থেকে এমন কিছু চাইছিল, একদম ভিন্ন কিছু। পিহু পাশে থাকা ফোনটা হাতে তুলে নেয়, তারপর কল করে সৌরভের নাম্বারে। সৌরভকে বলা মাত্র সৌরভ রাজি হয়। আর হবে নাই বা কেন? প্রিয়সীর প্রথম আবদার বলে কথা, রাজি তো হতেই হতো। কিন্তু সমস্যা বাদে বাড়ির লোকদের রাজি করানো নিয়ে। শেরপুর জমিদার বাড়ি প্লাবনের বাড়ি থেকে কিছুটা দূর। পুরনো এক জমিদার বাড়ি, এখন কোনো লোকজন থাকে না, তবে প্রতিদিন কিছু মানুষ ঘুরতে যায় সেখানে। পিহুদের চিন্তা নেই, সে জমিদার বাড়ির বর্তমান উত্তরাধিকারী ইনায়েত শিকদারের পরিচিত। এখন শুধু প্লাবনকে রাজি করিয়ে বাড়ির লোকদের বলাতে হবে। কিন্তু প্লাবন যদি রাজি না হয় আর সব ব্যবস্থা করে না দেয়, তবে ওদের পরিকল্পনা কখনোই বাস্তবায়ন করা হবে না। প্রেমা আর পিহু ঠিক করে এক্ষুনি প্লাবনকে গিয়ে বলবে, তবে রাত্রি ওদের সাথে যেতে চায় না, অনেক তালবাহানা করে। প্রেমা জোর করে রাত্রিকে সঙ্গে নিয়ে যায়। প্লাবনের রুমের সামনে এসে থেমে যায় তিন জোড়া পা। সবাই বাইরে থেকে দোনামোনা করছে। পিহু প্রেমাকে ঠেলে আগে ঢুকিয়ে দেয়। পরে ওরা দুজন রুমে ঢোকে। প্লাবন রুমে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। ওদেরকে দেখে সেটা বন্ধ করে দেয়। তারপর ওদের দিকে তাকিয়ে বলে, কি সমস্যা? সবাই রাস্তা ভুলে এখানে কেন? প্রেমা জবাব দেয়, রাস্তা ভুলে নয় ভাইয়া, তোমার কাছে এসেছি। কোনো দরকারে? পিহু মিনমিনিয়ে বলে। হুম। প্লাবন বসার জায়গা দেখিয়ে বসতে বলে। প্রেমা পিহু বসে, তবে রাত্রি এখনো কোণঠাসা হয়ে দাঁড়িয়ে আছে। প্লাবন রাত্রির দিকে তাকিয়ে বলে, আপনাকে কি বসার জন্য আলাদা ইনভাইটেশন দিতে হবে? রাত্রি দুপাশে মাথা নাড়ায়, অতঃপর বাধ্য হয়ে মতো বসে পড়ে। প্লাবন কিছুটা সিরিয়াস ভঙ্গিতে বলে, কি হয়েছে বল, কিছু লাগবে তোদের? প্রেমা স্বাভাবিকভাবেই বলে, আমরা শেরপুর জমিদার বাড়িতে আপুর বিয়ের উপলক্ষে ফটোশ্যুট করতে চাচ্ছি। তুমি যদি ব্যবস্থা করে দিতে। প্লাবন ভাবে কিছুক্ষণ, তারপর বলে, তোরা তিনজন শুধু? পিহু আহ্লাদি কণ্ঠে বলে, আসলে আমরা প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে চাচ্ছি। তুমি একটু ব্যবস্থা করে দাও না ভাইয়া। প্লাবন মাথা নামিয়ে ভাবে কিছুক্ষণ। প্রি ওয়েডিং ফটোশুট যেহেতু, সেহেতু সৌরভ আসবে, আর তার সাথে ওই গাধা শুভ আসবে। প্লাবন কিছুটা চিন্তায় পড়ে যায়। শুভর মতো ছেলেদের সে একটা চড়ে সোজা করার ক্ষমতা রাখে। তবে কথা হচ্ছে বোনের হবু শ্বশুরবাড়ির লোকের সাথে সে ঝামেলা করতে চায় না। প্লাবন চোখ তুলে বোনদের দিকে চায়। দুজন কত আশা নিয়ে তার কাছে এসেছে। বোনদের সব কিছু করতেই পারে সে। বোনদের জন্য সে সব কিছুই করতে পারে। এ আর এমন কি? প্লাবন বলে, ঠিক আছে, কালকে আমি সবকিছু ব্যবস্থা করছি। তুই সৌরভকে পরশুদিন আসার কথা বলিস। প্লাবনের সম্মতি পেয়ে ওদের মুখ চকচক করে ওঠে। প্লাবন আর চোখে একবার রাত্রির দিকে তাকায়। অমনি চোখাচোখি হয় দুজনে। রাত্রির সাথে সাথে চোখ নামিয়ে নিলেও প্লাবন কিছুক্ষণ তাকিয়ে থাকে প্রিয়সীর মুখ পানে। রাতের খাবার টেবিলে শিকদার বাড়ির সব পুরুষগণ, সে সাথে বাচ্চারাও খেতে বসেছে। বাড়ির মহিলারা খাবার পরিবেশনে ব্যস্ত। ইনায়েত শিকদার এক লোকমা ভাত মুখে তুলে নেয়। তারপর সেটা শেষ করে প্লাবনের দিকে তাকিয়ে বলে, প্লাবন, বোনের বিয়ে তো আর মাত্র 5 দিন বাকি।
বড় ভাই হিসাবে নিজের দায়িত্ব পালন করতে হবে তো। আমি মনে করি এই কয়েকদিন তোমার পার্টি অফিসে না যাওয়াই ভালো। প্লাবন খাওয়া থামিয়ে বাবার মুখপানে চেয়ে বলে। ঠিক আছে বাবা, পিহুরা সবাই ছবি তোলার জন্য শেরপুর জমিদার বাড়িতে যেতে চাচ্ছে। ইকরাম শিকদার মাঝখান থেকে বলে ওঠেন। ইনায়েত শিকদার ভাইকে থামিয়ে আবার ছেলেকে প্রশ্ন করে। কবে? পরশুদিন। তুমি যাচ্ছ তাদের সঙ্গে? হ্যাঁ। আচ্ছা, তাহলে যাক। প্লাবন কিছুটা দোনামোনা করে বলে। তুমি হিকমত আঙ্কেলের সাথে একটু কথা বলো, যাতে একদিনের জন্য আর কেউ সেখানে যেতে না পারে। ইনায়েত শিকদার ছেলের কথায় সম্মতি জানিয়ে বলে। ঠিক আছে, আমি কথা বলে নেব। তারপর পিহুর দিকে তাকিয়ে বলে। এবার খুশি তো মামা? পিহু আলতো হেসে বলে। ধন্যবাদ বড় বাবা। সকাল থেকে ব্যাপক আনন্দ উল্লাসে মেতে রয়েছে শিকদার বাড়ির কন্যারা। তারা উৎকণ্ঠিত, কারণ আজ পিহুর বিয়ের শপিং করতে যাবে। রাত্রির আনন্দে এক মুঠো সোনালি রোদ যোগ করে প্লাবন তাদের সঙ্গে যাচ্ছে। সেই খুশিতে রাত্রির মনে পায়রা উঠছে। এদিকে পিহু বসে বসে লিস্ট করছে যেন কিছু বাদ না যায়। তবে প্রেমাকে কিছুটা নিরুদ্বেগ দেখা গেল। শপিং নিয়ে তার বেশি মাথা ব্যথা নেই। সে নিজের মতো রং তুলি হাতে আর্ট করছে। রাত্রি ব্যতিব্যস্ত হয়ে প্রেমার শয়ন কক্ষে প্রবেশ করে। প্রেমার কাছে গিয়ে নিজের ফোনটা প্রেমার দিকে এগিয়ে দিয়ে বলে। আপু, দেখো তো এই ডিজাইনটা কেমন। রাত্রি ফোনের স্ক্রিনে 1 ডজন চুড়ি দেখা যাচ্ছে। সুন্দর ডিজাইনের হাতে বানানো চুড়ি। রাত্রি ফোনটা নাড়িয়ে আরো কয়েকটা ডিজাইন দেখায়। প্রেমা হাতের ব্রাশটা রাখে। একটা শুকনো কাপড় হাতে মুছে রাত্রি ফোনটা হাতে নেয়। তারপর সব কটা ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। তার মধ্যে একটা ডিজাইন প্রেমারও ভালো লাগে। সেটা রাত্রিকে দেখিয়ে বলে। এটা নে, এটা অনেক সুন্দর। একই ডিজাইন রাত্রিরও মনে ধরাতে এটাকে ফাইনাল করে সে। চুরির জিনিসটা মেয়েদের ভীষণ আবেগের একটা জিনিস। তবে চুরির প্রতি রাত্রির এক অন্যরকম ভালোবাসা কাজ করে। কোনো অনুষ্ঠানে তার নতুন জামা কাপড় না হলেও চলবে, তবে একজোড়া নতুন চুড়ি তাকে নিতেই হবে। রাত্রি এই চুড়িগুলো ঠিক করে কালকে পরার জন্য। বেলা 11টার দিকে রাত্রি আর প্রেমা মলে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নামে। রাত্রি নিচে নামতেই প্লাবনকে দেখে সোফায় বসে দৃষ্টি ফোনে নিবদ্ধ। প্রেমা একটা দরকারে মায়ার রুমের দিকে যায়। রাত্রি এগিয়ে যায় প্লাবনের দিকে। সামনে কারো অভয় দেখে ফোনের উপর থেকে নজর তুলে সেই ব্যক্তির দিকে তাকায় প্লাবন। প্লাবনের সরু চোখের চাহনিতে রাত্রি শির দ্বারা এক শীতল স্রোত বয়ে যায়। এলোমেলো হয়ে যায় সব অনুভূতি। প্লাবন কিছুক্ষণ তাকিয়ে চোখ নামিয়ে নেয়। আবারও ফোনে নজর দেয়। রাত্রি এখনো পূর্ণ দৃষ্টিতে প্লাবনকে দেখে যাচ্ছে। প্লাবন ফোনের দিকে চেয়ে থেকে রাত্রিকে বলে। এইভাবে দেখিস না, নজর লেগে যাবে। প্লাবনের কথায় মুখ ভ্যাংচায় রাত্রি। টিপ্পনি কেটে বলে। নিজেকে কি সিনেমার হিরো ভাবেন? আপনি কি সিনেমার হিরো যে আপনাকে নজর দিব? আপনার চেয়ে তো আমার উপন্যাসের নায়কেরা 1000 গুণ বেশি সুন্দর। রাত্রির কথা শুনে প্লাবন বাচ্চাদের মতো নাকের পাটা ফুলায়। রাত্রির মুখে অন্য কারো প্রশংসা তার ঠিক হজম হচ্ছে না। তাই তো প্লাবনের ভেতরের প্রেমিক সত্তাটা হিংসায় জ্বলে যায়। প্লাবন রাগী চোখে চেয়ে বলে। তাহলে তোর উপন্যাসের নায়কদের গিয়ে দেখ, আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? রাত্রি বেশ খানিকটা ভাব নিয়ে বলে। কারণ আপনি আমার মায়ের বড় ভাইয়ের ছেলে, তাই আপনাকে অবহেলা করলে বড় মামা কষ্ট পাবে, তাই তাকিয়ে থাকি। নয়তো নিজেকে এতটাও সুদর্শন ভাববেন না, শাশুড়ির একমাত্র ছেলে। প্রথমের গুলো উচ্চস্বরে বললেও শেষ উক্ত শব্দ দুটো মনে মনে বলে রাত্রি। প্লাবন কিছুটা অবাক হওয়ার ভান ধরে বলে। আজকাল তোর মুখে একটু বেশি খই ফুটছে। কই, আগে তো এমন ছিলি না। সবই আপনার দোয়ায়। কি? রাত্রি আর দাঁড়ায় না, ছুটে চলে যায় পিহুকে ডাকতে। প্লাবন তার যাওয়ার পানে তাকিয়ে বাঁকা হাসে। শহরের নামকরা বিশাল শপিং কমপ্লেক্সের সামনে এসে প্লাবনের গাড়ি থামায়। একে একে নেমে যায় রাত্রি, প্রেমা, পিহু। প্লাবন গাড়ি পার করে ওদের নিয়ে ভেতরে ঢুকে ওদেরকে দোকানে নিয়ে যায়। রাত্রি মহানন্দে প্লাবনের পেছনে যেতে থাকে। রাত্রি প্লাবন ভাবে ওকে পছন্দ করে, কিছু কিনে দিবে, অথবা ইশারায় বলবে কোনটা ভালো লাগছে, একদম সিনেমার মতো। তবে রাত্রির ভাবনার মতো কিছুই হয়নি। দোকানে যাওয়ার পরপরই প্লাবনের কল আসে, আরও বেরিয়ে যায়। প্রায় 2-2.5 ঘন্টা সময় পর প্লাবন ফিরে আসে। ততক্ষণে ওদের কেনাকাটা হয়ে গেছে। দোকানের বিল মিটিয়ে বাসায় যাওয়ার সময় প্লাবন খেয়াল করে রাত্রি মুখ ভার করে রেখেছে, যেন অমাবস্যার ঘন অন্ধকার গ্রাস করেছে ওর মুখের সমস্ত আলো উজ্জ্বলতা। প্লাবন কপাল কুঁচকে প্রেমাকে জিজ্ঞেস করে। ওর মুখটা এমন বাবুল গামের মতো ফুলিয়ে রেখেছে কেন? কি হয়েছে বাবুল গামের? রাত্রির মুখটা তুলে প্লাবনের দিকে তাকায়, আবার অন্ধকার করে নামিয়ে নেয়। প্রেমা প্লাবনকে বলে। ওর পছন্দের চুড়ি নিতে চেয়েছিল, কিন্তু এখানকার কোনো দোকানেই পায়নি, তাই মন খারাপ। তুমি তো জানো ওর চুড়ি কত পছন্দ। এখানকার সবগুলো দোকানে দেখেছিস?
প্লাবন প্রেমার কাছে জানতে চায়। প্রেমা উত্তর দেয়, হ্যাঁ ভাইয়া, আসলে ওগুলো হ্যান্ডমেডের চুড়ি। অফলাইনে তেমন পাওয়া যায় না, অনলাইন থেকে নিতে হয়। তো অনলাইনে অর্ডার করতিস। আজকে অর্ডার করলে কালকে দিতে পারবে না, 1 সপ্তাহ লাগবে ডেলিভারি করতে। প্লাবনের কপালের ভাঁজটা গাঢ় হলো, কপাল চুলকে ভাবলো খানিক, তারপর প্রেমাকে বলল, তোর কাছে ওর চুরির পিক আছে? হ্যাঁ ভাইয়া। আমাকে পাঠিয়ে দে তো। ঠিক আছে। রাত্রি আর পিহু কিছুটা সামনে থাকায় প্লাবন আর প্রেমার কথাগুলো শুনতে পায় না। ওরা নিজেদের মতো হেঁটেই যাচ্ছে। প্লাবনের বলাতে প্রেমা ওকে সেই ছবিগুলো পাঠিয়ে দেয়। ওদেরকে বাড়ি পৌঁছে দিয়ে প্লাবন আবার মার্কেটে আসে। চুরিপট্টি, যেটা ওদের শহরে চুরির জন্য বিখ্যাত, প্লাবন সেখানে যায়। একে একে সবগুলো দোকানে সেই ছবিগুলো দেখায়, কিন্তু কোথাও এমন চুড়ি পায় না। দোকানে থাকা একটা ছেলে প্লাবনকে বলে। অবশেষে উপায় না পেয়ে চুরির কাঁচা মাল নিয়ে বাসায় ফেরে প্লাবন। প্লাবন ওর জীবনে দুটো জিনিস সহ্য করতে পারে না, এক ওর মায়ের চোখের পানি, আর অন্যটা ওর রাত পাখির বিষণ্ণ মন। দুটোই প্লাবনকে জ্বালিয়ে রাগ করে দেয়। রাতে খাওয়ার পর প্লাবন চুরি বানাতে বসে। ওদিকে প্রতিদিন অতি যত্নে করা অফিসের কাজগুলো আজ অযত্নে পড়ে রয়েছে কোনায়। কাল অফিস যাবে না, তাই অনেকগুলো ফাইল বাসায় নিয়ে এসেছে। ইউটিউব দেখে প্রায় রাত 2টোর দিকে চুরি বানিয়ে শেষ করে প্লাবন। হুবহু ফোনের ডিজাইনের মতো না হলেও তার বানানো চুরিগুলো অসম্ভব সুন্দর হয়েছে। কথায় আছে না, মন থেকে চাইলে সবকিছুই করা যায়। কোনো কিছু করার ইচ্ছা শক্তিটাই আসল। চুরি বানানো শেষে প্লাবন আবার অফিসের কাজ করে। সব কাজ শেষ করতে করতে প্রায় ভোর হয়ে যায়। অবশেষে ক্লান্ত শরীরখানা বিছানায় এলিয়ে দেয়। অমনি রাজ্যের ঘুম এসে জড়িয়ে ধরে প্লাবনের দু চোখে। একটা স্নিগ্ধ সকালের সাথে শুরু হয় দিন। পিহুর বিয়ে উপলক্ষে শিকদার বাড়িতে চলছে উৎসবের আমাজ। ভোরবেলা ঘুম থেকে উঠেছে রাত্রি। উঠেই ফ্রেশ হয়ে ছুটেছে প্রেমার রুমে। প্রেমা তখনও ঘুম। রাত্রি এসে ডেকে তুলেছে তাকে। সবাই সকালে নাস্তা সেরে নেয়, এরপর তৈরি হতে শুরু করে। মেয়েরা সবাই লাল পাড়ে সাদা শাড়ি পরবে, আর ছেলেরা সাদা পাঞ্জাবি, এমনটাই ঠিক করা হয়েছিল। রাত্রি একা শাড়ি পরতে পারে না, তাই নিজের শাড়ি নিয়ে এদিক সেদিক ছোটাছুটি করছে। শেষে গিয়ে ফাহমিদা বেগম সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। তারপর রাত্রি বসে পড়ে সাজগোজ করতে। চোখ গাঢ় করে কাজল দেয়, ঠোঁটে স্থান পায় মেরুন শেডের লিপস্টিক, চুলগুলো লম্বা বলে বেনুনি করা, দুহাতে কাচের চুড়ি পরে দম নেয় সে। তৈরি হওয়া শেষ হলে বাইরে আসে। বাইরে বেরিয়ে দেখে প্লাবন আর প্রীতম সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। রাত্রি সিঁড়ি দিয়ে নিচে নামতে এদিকে শাড়ি পরিয়ে তার রাত্রিকে দেখে প্লাবনের অবস্থা নাজেহাল। এই বুঝি মাথা ঘুরে পড়ে যাবে। প্লাবন প্রীতমকে উদ্দেশ্য করে বলে, প্রীতম রে, আমাকে বাঁচা ভাই। কেউ যে আমাকে মারার জন্য খুব করে পায়তারা করছে। বিবাহবার্ষিকী উপহার। প্লাবনের কথা শুনে প্রীতম ঠোঁট টিপে হাসে। মেজো ভাইয়ের অবস্থা কি মনে করে প্রীতম আলগোছে সরে যায় সেখান থেকে। রাত্রি এসে একদম প্লাবনের মুখোমুখি দাঁড়ায়। প্লাবন তাকায় রাত্রির দিকে। মুহূর্তে মনে হয় ওর হার্ট ফল করছে। রাত্রির কাজল রাঙানো চোখের দিকে তাকায়। প্লাবনের মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জিনিস দেখে সে। প্লাবন রাত্রির পা থেকে মাথা অব্দি আপাদমস্তক দেখে নেয় একবার। প্লাবনের মনে পড়ে আজ থেকে 10 বছর আগে পহেলা ফাল্গুন বাসন্তী রঙের শাড়িতে দেখেছিল এক 7 বছর বয়সী মেয়েকে। প্লাবনের তখন 18 পেরিয়ে 19-এর সদ্য যুবক। সেদিনও মেয়েটাকে ঠিক এভাবেই প্লাবনের সামনে দাঁড়িয়েছিল। একই প্লাবন সেই একই ঘোর লাগা দৃষ্টিতে দেখেছিল তাকে। এরপর কি? এরপর শুরু হলো প্লাবনের অবাধ্য হৃদয়ের চাওয়া। এই 10 বছরে প্লাবনের চাওয়ার পরিমাণ বিন্দু মাত্র কমেনি। আর কমবে বা কি করে? সে যে তার চিরন্তন চাওয়া, যা কখনো কমা বা শেষ হওয়ার নয়। প্লাবনের ভাবনার মাঝে রাত্রি বলে ওঠে, আমাকে কেমন লাগছে? প্লাবন আনমনেই জবাব দেয়। মেঘমুক্ত আকাশে পূর্ণিমার এক ফালি চাঁদ। রাত্রি চোখ মুখ চকচক করে ওঠে। মনে হলো তার সবটুকুই আজ পূর্ণতা পেল। প্লাবন এতক্ষণে বুঝলো সে কি বলেছে। বেসামাল হৃদয়কে শান্ত করে গম্ভীর গলায় বলল, তোর কি মনে হয় তোকে পূর্ণিমার চাঁদের মতো লাগছে? তোকে লাগছে শেওড়া গাছের পেতনির মতো। দেখ কেমন কাজল দিয়ে চোখের 12টা বাজিয়েছিস। আমার তো দেখেই ভয় লাগছে। প্লাবনের কথা শুনে রাত্রির প্রচন্ড খারাপ লাগে। মন খারাপে ঘিরে ধরে সপ্তদশীর হৃদয়। চোখ উপচে পড়ে নোনা জল। রাত্রি উল্টো ঘুরে দাঁড়ায়, দুহাতে শাড়ি ধরে ঝটপট উপরে উঠে যায়। প্লাবনও প্রেমার রুমের দিকে যায়। প্রেমার রুমের সামনে এসে দরজায় করাঘাত করে প্লাবন। প্রেমাকে ডেকে বলে, ভেতরে আসবো? প্রেমা প্লাবনের গলা শুনে তাৎক্ষণিক জবাব দেয়। এসো ভাইয়া। প্লাবন প্রেমার রুমে ঢুকে গম্ভীর গলায় বলে, রাত্রে রুমে যাবি, ওর কাজল লিপস্টিক উঠিয়ে মুখ ধুয়ে নিচে নিয়ে আসবি। প্রেমা জানে তার ভাই রাত্রিকে ভালোবাসে। এটাও জানে প্লাবন রাত্রির প্রতি কতটা অবসেসিভ।
তবে আজ একটু সাহস জুগিয়ে বলে, ভাইয়া, মেয়েটা অনেক কষ্ট করে সেজেছে। আজকের দিনটা না হয়। প্রেমা কথা শেষ করতে পারে না, তার আগে প্লাবন থামিয়ে দেয়, বলে, তোকে যেটা বললাম সেটা কর। প্রেমা মাথা নাড়িয়ে বেরিয়ে যায়। প্লাবন প্রেমার যাওয়ার পানে চেয়ে বিড়বিড় করে বলে, তোরা কিভাবে বুঝবি আমার যন্ত্রণা? তার গাঢ় করে দেওয়া কাজল চোখের চাহনি আমার অন্তঃস্থলে বিধে তীরের মতো। যার আঘাত হয়তো শুকিয়ে যায়, কিন্তু আমি ছটফটাই ডানা ভাঙা পাখির মতো। প্রেমা রাত্রির কাছে গিয়ে দেখে রাত্রি কান্না করছে। প্রেমার খারাপ লাগে প্রচন্ড। নিঃশব্দে রাত্রির পাশে গিয়ে দাঁড়ায়, মোলায়েম কণ্ঠে বলে, বনু, রাত্রি চট করে মাথা তুলে তাকায়। প্রেমা দেখে, ঝটপট চোখের পানি মুছে নেয়। প্রেমা আবার বলে, কাঁদছিলি তুই? রাত্রি কান্না লুকাতে আলতো হাসার চেষ্টা করে বলে, কই না তো। আমি সব জানি। এখন যা তো, ছটফট মুখটা ধুয়ে আয়। কেমন কালি পড়েছে মুখটায়। রাত্রি আয়নায় তাকায়, সত্যি মুখটা কালিতে ভরে গেছে। তখন কত সুন্দর করে সাজলো, সবটাই নষ্ট হয়ে গেছে। প্লাবনের উপর রাত্রির রাগ হয়, তার চেয়ে বেশি অভিমান জন্মায় মনে। রাত্রি উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর হাতের চুড়ি খুলতে খুলতে প্রেমাকে বল, প্রেমাপু তোমরা যাও, আমি যাব না। প্রেমা চোখ বড় বড় করে তাকায়। আজকের জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল রাত্রি, আর এখন সে রাত্রি বলছে কিনা যাবে না। ব্যাপারটা হজম করতে সময় লাগলো প্রেমার। আদুরি কণ্ঠে বলল, এমন করিস না বোন আমার। তুই যাবি না শুনলে ভাইয়া খুব রাগ করবে। রাত্রি তেজি গলায় বলল, করুক রাগ, তাতে আমার কি। আমি যাব না মানে যাব না। প্রেমা অনেক চেষ্টা করে রাত্রিকে রাজি করানোর, কিন্তু ফলাফল শূন্য। পরে হতাশ হয়ে আবার প্লাবনের কাছে যায়। ভাইয়া, বনুক যেতে চাচ্ছে না। ও কেন? ওর ঘরও যাবে। প্লাবন হনহনিয়ে রাত্রির রুমে যায়। প্রেমাও যায় তার পিছু পিছু। বেচারি এদের মধ্যে পড়ে একদম চ্যাপ্টা হয়ে গেছে। তুই নাকি যাবি না বললি? প্লাবনের গমগমে কণ্ঠস্বর। রাত্রি ভয় পেল কিছুটা, তবুও মনে একটু সাহস জোগাড় করে জবাব দিল, হ্যাঁ, তুই যাবি না, তোর ঘরও যাবে। তাহলে আমার ঘাড়কেই নিয়ে যান। সত্যি যাবি না? না। প্লাবন আয়েশ করে রাত্রির খাটে বসে। প্রেমাকে বলে, প্রেমা, বিহু আর বাকি সবাইকে বল যাওয়া ক্যান্সেল, আমরা কেউ যাচ্ছি না। রাত্রি বসা থেকে দাঁড়িয়ে যায়, কপালে ভাঁজ ফেলে বলে, যাবেন না মানে আপনি বললেই হলো। প্লাবন নির্লিপ্ত ভাবে নিয়ে বলে, যাব না আমার ইচ্ছে, তুই যেমন তোর ইচ্ছে যাচ্ছিস না তেমনই। প্রেমা রাত্রির পাশে গিয়ে দাঁড়ায়, কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, দেখ বনু, এখন যদি তুই রাজি না হোস তাহলে আর কারো যাওয়া হবে না। ভাইয়াকে তো চিনিস তুই, আর পিউ আপুও তো কষ্ট পাবে। বল প্লিজ রাজি হয়ে যা। রাত্রি ভাবলো কিছুক্ষণ। আজকে যাওয়া না হলে সত্যিই পিহু আপু কষ্ট পাবে, তার জন্য বাকি সবাই কষ্ট পাবে, এমনটা সে কখনোই চায় না। তাই মিনমিন করে বলল, ঠিক আছে, আমি যাব। এই তো গুড গার্ল, 2 মিনিটের মাথায় নিচে নামবি। হুকুম দিয়ে বেরিয়ে যায় প্লাবন। একদম 8 মিনিটের মাথায় নিচে নামে রাত্রি। নিচে নেমে দেখে সৌরভ আর শুভ এসেছে। তাদের সাথে একটা অপরিচিত মেয়েটাকে রাত্রি চেনে না। মেয়েটা একদম পিহুর গায়ের কাছে দাঁড়িয়ে। রাত্রি নামতেই শুভ ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। পিহু রাত্রির সাথে সেই মেয়েটার পরিচয় করিয়ে দেয়। মেয়েটা সৌরভের চাচাতো বোন জুই। রাত্রি ভালো করে মেয়েটার দিকে তাকায়। মেয়েটা অনেক সুন্দর, আর সেজেছে অনেক সুন্দর করে। রাত্রির আরেক দফা রাগ উঠে প্লাবনের উপর। কিছুক্ষণের মধ্যে শ্রেয়াও চলে আসে। শ্রেয়া রাত্রির বান্ধবী, পাশাপাশি বাড়ি হওয়াতে সুবিধা। এ বাড়ির মানুষদের সাথে তার খুব খাতির। তার উপর সে আবার প্রীতমের গার্লফ্রেন্ড, তাকে ছাড়া কি চলে? শ্রেয়া এসে রাত্রির পাশে দাঁড়ায়। প্রীতম শ্রেয়াকে দেখতেই চোখ মারে, হাতের ইশারায় বুঝায় তাকে অনেক সুন্দর লাগছে। তাদের কাহিনী দেখে রাত্রি মুখ টিপে হাসে। তাদের প্লাবন সোফা থেকে উঠে সবার উদ্দেশ্যে বলে, সবাই যখন এসে গেছে চল তাহলে। ইহু বলে। তখনই সদর দরজার কাছ থেকে কেউ বলে ওঠে, আমি এসে গেছি। অর্পাকে দেখে রাত্রির মন খারাপ বহুগুণ বেড়ে যায়। বিরক্তিতে তেতো হয়ে আসে রাত্রির মুখ। অর্পা মেয়েটা প্লাবনের মামা এরশাদ সরকারের ছোট মেয়ে, একই সঙ্গে পিহুর খালাতো বোন। সেই সাথে প্রচন্ড গায়ে করা স্বভাবে, সারাদিন প্লাবনের পেছনে আটার মতো চিপকে থাকে। সে হয়তো বুঝলো রাত্রির অবস্থা, তাই কাঁধে হাত রেখে বলল, কুল বেব কুল। দ্বিতীয় যুদ্ধ শুরু হয় গাড়িতে বসা নিয়ে। রাত্রি মনের দুঃখে প্লাবনের গাড়িতে যাবে না, আবার অর্পা প্লাবনের সাথে যাবে সেটাও সহ্য হবে না তার। শুভ চায় রাত্রি ওদের সাথে ওদের গাড়িতে আসুক। প্লাবন রাত্রিকে শুভর সাথে যেতে দিবে না। এ নিয়ে শিকদার বাড়ির বাইরে হট্টগোল শুরু হয়েছে। এর মাঝে প্রেমা খেয়াল করে নিলয় নেই। তাই প্রেমার মনে হলো
তাই তো প্রেমার মনে কালো মেঘ জমে। প্লাবন প্রীতমের কানে কি যেন বলে। প্রীতম এবার সকলকেই বলে। আমাদের গাড়িতে আমি, প্রান্ত আর শুভ যাই। প্লাবন ভাইয়ের গাড়িতে রাত্রি, প্রেমা আর শ্রেয়া যাক। অর্পা এর বিরোধিতা করে বলে। প্রেমা এক প্রকার জোর করেই অর্পাকে পিহুদের গাড়িতে পাঠিয়ে দেয়। এদিকে শুভ খুব মন খারাপ করে প্রীতমের সাথে ওদের গাড়িতে বসে। প্রীতম আর সৌরভের গাড়ি আগে চলে যায়। রাত্রি প্রেমা আর শ্রেয়ার সাথে পেছনে বসতে চাইলে শ্রেয়া ওকে জোর করে সামনে পাঠায়। শেরপুর জমিদার বাড়ির সামনে একে একে 3টে গাড়ি এসে থামে। সবাই হই হুল্লোড় করে গাড়ি থেকে নামতে শুরু করে। প্লাবন গাড়ি থামালে রাত্রি নামতে নিলেই প্লাবন ওকে বাধা দিয়ে বলে। একটু দাঁড়া। প্লাবনের কথা শুনে প্রেমা আর শ্রেয়া আলগোছে নেমে যায়। প্লাবন গাড়ির ড্রয়ার থেকে একটা বাক্স বের করে রাত্রির সামনে ধরে। রাত্রি বাক্সটা হাতে নিয়ে দেখে কতগুলো চুড়ি। রাত্রি হাতে বক্সটা নিয়ে দেখে অনেকগুলো চুড়ি, তাও আবার যে চুড়িগুলো সে পছন্দ করেছিল সেগুলো। চুড়ি দেখলে এমনিতে রাত্রির মাথা ঠিক থাকে না, তার উপর এগুলো প্লাবন এনে দিয়েছে তাকে, তাই তো আনন্দের পরিমাণ দ্বিগুণ হয়ে গেল। রাত্রি নিজের হাত দুটোতে প্লাবনের সামনে বাড়িয়ে দেয়, নিঃশব্দে বুঝিয়ে দেয় নিজের আবদারখানা। প্লাবনও কিচ্ছু না বলে রাত্রির হাতে চুড়িগুলো পরিয়ে দেয়। রাত্রির হাতে চুড়িগুলো নাড়াতে নাড়াতে প্লাবনকে জিজ্ঞাসা করে। এগুলো আপনি কোথায় পেয়েছেন প্লাবন ভাই? আমরা তো পুরো মার্কেট খুঁজেও কোথাও পাইনি। রাত্রির প্রশ্নটা প্লাবনের অনর্থক লাগলো। সত্যটা সে বলতে চায় না, তাই তো প্রশ্ন এড়াতে বলল। রাস্তায় কুড়িয়ে পেয়েছি, এবার চল। রাত্রি প্লাবনের দিকে তাকিয়ে মুখ ভ্যাংচায়, অতঃপর খুশি মনে নেমে যায় গাড়ি থেকে। প্লাবন রাত্রি যাওয়ার পরে তাকিয়ে মুচকি হাসে। গাড়ি থেকে নেমে নিলয়ের সাথে দেখা হয় প্রেমার। সাদা পাঞ্জাবি পরে নীল রঙের ব্যাগটার সাথে শটান ভাবে দাঁড়িয়ে আছে। নিলয়ের পাশে আরেকটা ছেলে, কালো শার্ট পরা, পিঠে কালো ব্যাগ। ছেলেটাকে দেখে আর নিলয়ের কাছে যায় না প্রেমা। শ্রেয়া আর রাত্রিকে নিয়ে পিহুদের কাছে আসে। এতক্ষণে রাত্রির সাথে কথা বলার সুযোগ পায় শুভ। রাত্রির দিকে তাকিয়ে বিশাল এক হাসি উপহার দিয়ে বলে। শাড়িতে তোমায় অনেক সুন্দর লাগছে রাত। আরও সুন্দর লাগতো যদি চোখে একটু কাজল দিতে। তবুও সুন্দর লাগছে। শুভ প্রশংসায় রাত্রি মনে ধরে না, যার জন্য সেজেছিল সেই তো শেওড়া গাছের পেতনি বলল। সেখানে অন্য কারো ভালো বলাতে কিচ্ছু এসে যায় না তার। তবুও ভদ্রতার খাতিরে শুভকে ধন্যবাদ জানায়। নিলয় ক্যামেরাম্যান ছেলেটাকে নিয়ে প্লাবনের কাছে যায়। প্লাবনকে দেখতেই ছেলেটা সালাম দিয়ে বলে। আলহামদুলিল্লাহ, ভালো ভালো করে ছবি তুলবে, ঠিক আছে? নয়তো আমাদের পিহুরানি তোমার সাথে আমারও ঘাড় মটকাবে। প্লাবনের কথা শুনে ছেলেটা হেসে ওঠে। ওর সাথে নিলয় আর প্লাবনও হালকা হাসে। সবাই মিলে ভেতরে ঢুকলে ক্যামেরাম্যান ছেলেটা আগে হবু বর বউয়ের ছবি তোলার কথা বলে। তাই পিহু আর সৌরভ বাদে বাকিরা এক জায়গায় দাঁড়িয়ে গল্প করে। অর্পা সুযোগ বুঝে প্লাবনের গা ঘেঁষে দাঁড়ান, তার উপর ঢং করে বলে। কেন তোদের বাসায় আয়না নেই? আয়নাতে দেখে আসতে পারিস নি কেমন লাগছে? আমায় কেন জিজ্ঞেস করছিস? প্লাবনের জবাব শুনে বাকিরা ঠোঁট টিপে হাসে। রাত্রি খুশি হয় সবচেয়ে বেশি। প্রীতম একটু জোরে আওয়াজ করে হাসলো। শ্রেয়া চোখ রাঙায়, অপমানে অর্পার মুখটা কালো হয়ে যায়। প্রান্ত মজা করে বলে। আপু, তোমার বিয়েতে আমাকে দাওয়াত দিও। আমরা সবাই মিলে বিশাল একটা আয়না উপহার দিব। তুমি সেটাতে মুখ দেখিও, তাহলে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না। প্রান্ত মুখে এহেন কথা শুনে অর্পা আর সেখানে দাঁড়ায় না। যদিও প্রান্ত মজা করে বলেছে, তবুও অর্পা অপমানিত বোধ করে। তাই তো সে পিহুর কাছে চলে যায়। প্রেমা প্রান্তকে চট দেখিয়ে বলে। দিন দিন তুই কিন্তু অনেক পাজি হয়ে যাচ্ছিস প্রান্ত। প্রান্ত ভাবলেশীন উত্তর দেয়। সবই দিন আবার দুয়া। রেনুর নাম আসতে নিলয় প্রশ্ন করে। কি ব্যাপার রাত্রি, আমার ফ্রেন্ড গার্ল যে আসলো না? ওরা কালকে আসবে ভাইয়া। ও, পিহু আর সৌরভের ছবি তোলা হয়ে গেলে সবাই গ্রুপ ফটো তোলে। এখানেও শুভ রাত্রির পাশে আর অর্পা প্লাবনের পাশে দাঁড়াতে চায়। তবে প্রেম আর প্রীতম মিলে তাদের চাওয়ার 12টা বাজায়। গ্রুপ ফটো তোলা শেষ হলে সবাই সিঙ্গেল ছবি তুলে। রাত্রি ছবি তোলার সময় চুড়িগুলো দেখিয়ে অনেক সুন্দর সুন্দর পোজ দেয়। রাত্রি চুড়িগুলো অর্পারও অনেক পছন্দ হয়। ও ছবি তোলার জন্য চাইলে রাত্রি প্রথমে দিতে চায় না, তবে অর্পা এক প্রকার জোর করে সেগুলো নিয়ে নেয়। সুযোগ বুঝে প্রীতম শ্রেয়াকে নিয়ে অন্য এক যায় পাশে চলে আসে। একটা জবা ফুল তুলে সেটা শ্রেয়ার কানে গুঁজে দিয়ে বলে। শাড়িতে তোমাকে বউ বউ লাগে শাকচুন্নি। শ্রেয়া প্রীতমের কলার ঠিক করে দিয়ে বলে। পাঞ্জাবিতে আপনাকে পর পর লাগে পান্ডে সাহেব। পান্ডা হলে যদি এত সুন্দরী বউ পাওয়া যায়, তবে আমি 1000বার পান্ডা হতে রাজি। শ্রেয়া তার একটা হাত প্রীতমের বুকে রাখে, তারপর আঙ্গুল দিয়ে সেখানে লাভ আঁকে। মোহনীয় কণ্ঠে বলে। চলুন না বিয়ে করে ফেলি। আমার খুব বউ সাজতে ইচ্ছে করছে। দেখেন না পিহু আপু কত সুন্দর করে সেজেছে।
প্রীতম ঝড়ের গতিতে বুক থেকে শ্রেয়ার হাত সরিয়ে দেয়, তারপর এক ধমক দিয়ে বলে, এই বেরি, বয়স কত তোমার? তোমার বিয়ের বয়স হয়েছে? সারাদিন এত বিয়ে বিয়ে করো কেন? হয়েছে তো, আমার 18 বছর 25 দিন চলছে, একদম পাক্কা বিয়ের বয়স। শ্রেয়ার কথা শুনে প্রীতম হতাশ হয়, একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, জীবনে প্রথম কোনো মেয়েকে দেখলাম যে বিয়ে করার জন্য এত পাগল। যাও, আরও 5 বছর পর তোমাকে বিয়ে করব। শ্রেয়া ভেঙচি কেটে বলে, ততদিনে আমি 3 বাচ্চার মা হয়ে যাব, তখন আমার বাচ্চারা তোমাকে বাবা নয় মামা ডাকবে, চলবে তো? শ্রেয়া প্রীতম বুক ফুলিয়ে বলে, ডাক তো আমি বাবাই শুনবো, সেটা আজ হোক কিংবা 5 বছর পর। শ্রেয়াকে খুঁজতে খুঁজতে আনমনে হেঁটে চলেছে রাত্রি। হঠাৎই কেউ একজন ওর হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে দেয়ালের সাথে পিঠ থেকে ওর সামনে দাঁড়ায়। মাথায় প্রচন্ড ব্যথা পাওয়ার প্রস্তুতি নিতে থাকে সে। সেই লক্ষ্যে চোখও খিচে বন্ধ করে রাখে, তবে খেয়াল করে ওর মাথা দেয়ালে লাগলেও তেমন ব্যথা পায়নি। আচ্ছা, এখানকার ইটগুলো কি এত নরম কেন? নিজেকে নিজে প্রশ্ন করে চোখ খুলে রাত্রি। চোখ খুলে প্লাবনকে দেখে চমকে ওঠে। রাত্রির মাথার পেছনে প্লাবনের হাত, যেটা অতি যত্নে তাকে ব্যথা পাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। রাত্রি চোখ খুলে প্লাবনের সরু চোখের দিকে তাকায়, সেটা ওর কাছে। রাত্রি চোখ খুলে প্লাবনের সরু চোখের দিকে তাকায়, সেটাই ওর কাছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় মনে হয়। প্লাবনের চোখের কালো মণি যেন এক অন্যরকম রহস্যময় স্থান, যে চোখের ভাষায় সে হাজার চেষ্টা করেও পড়তে পারে না। তাকে বারবার বিভ্রান্ত করে ফেলে। প্লাবন রাত্রির একটা হাত সামনে ধরে বলে, তোর হাতে ছুরি কই? রাত্রি মিনমিনিয়ে জবাব দেয়, অর্পা নিয়েছে। তোর জিনিস অর্পার কাছে কেন? আপু চাইলো। ও চাইলো আর তুই দিয়ে দিলি? রাত্রি ঠিক বলতে পারে না, সে তো দিতে চায়নি। প্লাবনের দেওয়া প্রত্যেকটা উপহার রাত্রির কাছে অনেক দামি। রাত্রি খুব যত্ন করে রাখে তা। প্লাবন রাত্রির কানের কাছে মুখ নিয়ে বলে, যেটা তোর সেটা শুধুই তোর রাত পাখি। সেই জিনিসের উপর আর কারো অধিকার নেই, বিন্দু পরিমাণও নেই। নিজের জিনিসকে আগলিয়ে রাখতে শেখ, নয়তো দেখবি তোর প্রিয় সবকিছুই অন্য কারো হয়ে গেছে। এই প্রথম প্লাবন রাত্রি এতটা কাছাকাছি এসেছে। রাত্রির শরীরে এক আলাদা ঢেউ বয়ে গেল। প্লাবনের কণ্ঠস্বরে ওর লোমকূপ দাঁড়িয়ে যায়। তাই তো তখনই চোখ বন্ধ করে নিয়েছিল রাত্রি। যখন চোখ মেলে ততক্ষণে প্লাবন সেখান থেকে চলে যায়। রাত্রি চুলে ভারী কিছু অনুভব করে, মাথা থেকে বেলি ফুলের প্রচন্ড সুবাস আসছে। মাথায় হাত দিয়ে বেনিটা সামনে আনে, দেখতে পায় একটা বেলি ফুলের গাছরা ওর বেনিতে স্থান পেয়েছে। আনন্দের নেচে উঠে রাত্রির মন চায় চিৎকার করে সবাইকে বলতে তার প্লাবন ভাই তাকে বেলি ফুলের গাছরা উপহার দিয়েছে। সন্ধ্যা 6টার দিকে শেরপুর জমিদার বাড়ি থেকে ফিরে আসে প্লাবনরা। সৌরভ দরজা থেকে চলে যেতে চাইলে ফাহমিদা বাধা দেন। হবু জামাইকে এভাবে না খাইয়ে বিদায় দিতে পারেন না। এক প্রকার জোর করে তাদেরকে রাতের খাবারের জন্য আটকায়। সৌরভও তাই আর মানা করতে পারেন। প্লাবন আসার সময় নিলয়কে সঙ্গে নিয়ে এসেছে। এখন থেকে পিহুর বিয়ে শেষ হওয়া অবধি নিলয় এখানেই থাকবে। যদিও নিলয়তে রাজি না। ড্রয়িং রুমের সোফায় প্লাবন, নিলয় আর সৌরভ বসে কথা বলছে। তাদের আলোচনার মূল বিষয় দেশের পরিস্থিতি আর রাজনীতি নিয়ে। শুভ ছোট মানুষ, এসব বিষয়ে তার আগ্রহ কম। শুভ বিরক্ত হলে প্রীতম ওকে নিয়ে নিজের রুমে আসে। শুভ প্রীতমের রুমে বসে ফোনে গেমস খেলতে থাকে। প্রীতম ততক্ষণে ফ্রেশ হয়ে এসে শুভর পাশে বসে শুভর দিকে তাকিয়ে বলে, কিছু খাবে ব্রো? নিয়ে আসবো? শুভ উত্তর করে, না ভাইয়া, এখন আর কিছু খাবো না। শুভ গেম অফ করে ফোনটা বন্ধ করে পাশে রাখে। প্রীতমের দিকে পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করে বলে, রাত তোমার ফুফুর মেয়ে, ওর বাবার বাসা কোথায়? প্রীতম শুভর কথা শুনে একটু বিরক্ত হয়, তবে সেটা প্রকাশ না করে বলে, ওর নাম রাত্রি। তোমার উচ্চারণে সমস্যা হলে রিধিতা বলে ডাকতে পারো, তবু আর রাত বলিও না। এ বাড়িতে কেবল একজনই ওকে রাত নামে ডাকে। শুভ চিন্তিত মুখে বলে, ও আচ্ছা, একটু থেমে আবার বলে, তা কে সে? সেটা তোমার আপাতত না জানলেও চলবে, পরে আপনা আপনিই জানতে পারবে। শুভ প্রীতমের কাছে রাত্রির ব্যাপারে আরো কিছু জানতে চাইতো, তবে ওর বলার ধরন দেখে আর কিছু জিজ্ঞেস করলো না। শুধু মনে মনে সে ব্যক্তির খোঁজ চালালো। খাবার টেবিলে সবাই বসে খাবার খাচ্ছে। ইনায়েত শিকদার আর ইকরাম শিকদার এখনো বাসায় ফেরেনি। জিয়াদিত শিকদার ভাইদের জন্য অপেক্ষা করছে, তাই কেবল ছোটরাই বসে খাবার খাচ্ছে। শুভ এবারে রাত্রির পাশে বসতে পেরেছে, সে কি আনন্দ তার। রাত্রির পাশে বসে রাজ্যে জয়ের হাসি দেয়। এদিকে ওদের পাশাপাশি দেখে প্লাবনের পিত্তি চলে যায় অবস্থা। অবশ্য রাত্রি সেসব ধ্যান নেই, সে মনোযোগ সহকারে অর্পাকে পর্যবেক্ষণ করছে। মেয়েটার মতিগতি রাত্রির ভালো লাগে না। রাজনৈতিক কাজে প্রায় এরশাদ সরকারের বাড়িতে যেতে হয় প্লাবনকে, যেটা রাত্রির মোটেও পছন্দ নয়। তার যথাযথ কারণ অবশ্য আছে।
প্রেমা এক নজরে নিলয়কে দেখে গেলেও নিলয় একবারও প্রেমার দিকে তাকাচ্ছে না। তাকালেও তা হয়তো রমণীর চোখের আড়ালে। খাওয়া দাওয়া শেষ করে সৌরভরা চলে যায়। রাত্রের দিনটা অনেক সুন্দর কেটেছে। মনে মনে অনেক খুশি সে। প্লাবনের দেওয়া চুড়িগুলো অর্পার কাছ থেকে ফেরত এনেছে, আর বেলের গাছটা ঝুড়িতে সুন্দর করে সাজিয়ে রেখেছে। সব মিলিয়ে আজ সপ্তদশীর মন বসন্তের রঙে ছেয়ে গেছে। রাত তখন 11:30 প্রায়। নিলয়ের ঘুম আসছিল না, তাই ছাদে আসে। এবারের ছাদ সবসময় খোলা থাকে, আগে থাকতো না। রাত্রির কারণে ছাদের দরজায় তালা লাগিয়েছিল প্লাবন। এই মাস চারেক আগে প্রেমা বলে কয়ে তালা খুলিয়েছে। এখন দিনরাত যে কোনো সময় ছাদে যাওয়া যায়। নিলয় ছাদের দরজার কাছে এসে দেখলো লাইট জ্বালানো। নিলয়ের তেমন ভাবান্তর হলো না, বেশ স্বাভাবিকভাবেই নিল বিষয়টা। জেনে সিঁড়ি ডিঙিয়ে ছাদে উঠলো, অমনি চমকে উঠলো নিলয়। ছাদের প্রায় মাঝ বরাবর একটা টুল পাতানো, সেখানে বসে আছে একটা মেয়ে। মেয়েটার পাশে একটা উজ্জ্বল মোমবাতি। অন্ধকার দূর করতে সেটা যথেষ্ট পরিমাণ আলো দিচ্ছে। সেই একই টুলে কিছু রং তুলি। আলো আধারের মিশেলে সেই লাবণ্যময়ী কন্যাকে চিনতে সময় লাগলো না নিলয়ে। এক দেখাতেই চিনে ফেললো প্রেমাকে। এক দফা পথ থেকে যাওয়ার কথা ভাবলেও যেতে পারল না। মন আর মস্তিষ্কের নীরব দ্বন্দ্বে মনকে বিজয়ী ঘোষণা করে সামনে এগিয়ে গেল। পেছনে কারো পায়ের আওয়াজ চৌকিতে ফেরে প্রেমা। এতক্ষণ যেন আর্টে মশগুল ছিল, এখন বুক কাঁপে ভয়ে। ভূতের ভয় প্রেমার কোনো কালেই ছিল না। সে ভয় পায় মানুষকে। প্লাবন ছাড়া এত রাতে সচরাচর কেউ ছাদে আসে না। রাত বেশি হলে তো কথাই নেই। এখন কেউ এসেছে মানে সেটা নিশ্চয়ই প্লাবন। প্লাবন এসেছে ভাবতেই প্রেমার বুকটা দুরু দুরু করতে লাগলো। এত রাতে তাকে ছাদে দেখলে নিশ্চয়ই আবার তালা লাগাবে ছাদের দরজায়। প্রেমা ডানে বামে তাকিয়ে বাহানা খুঁজে, শব্দ সাজায়। প্রেমা অনুভব করে কেউ একদম ঠিক তার পেছনে এসে দাঁড়িয়েছে। প্রেমা সাফাই গাওয়ার ভঙ্গিতে বলল, ভাইয়া, ঘুম আসছিল না, রুমের মধ্যে দম বন্ধ লাগছিল, তাই ছাদে এসেছি। এই যে রং তুলি ছুঁয়ে কসম করছি আর রাতে ছাদে আসবো না। প্লিজ ভাইয়া, তালা লাগিও না। অতি পরিচিত কণ্ঠ শুনে আরেকবার চমকে ওঠে প্রেমা। বিস্মিত দ্রুত বেগে পিছে ফিরে। মোমবাতির হলদেটে আলোয় নিলয়কে কি মোহনীয় দেখাচ্ছে। নির্লজ্জ হয়ে উঠল প্রেমার চোখ দুটো। মুখ দিয়ে কোনো কথাই বলল না, কেবল বিস্ময় নয়নে চেয়ে রইল দুনিয়ার সবচেয়ে নিষ্ঠুরত মানুষটার পানে। নিলয় প্রেমার কাছ থেকে সরে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ায়, আবার নজর আনে প্রেমার উপর। প্রেমার মন তখন মান অভিমানের তুমুল আন্দোলন চলেছে। তবুও লোকটার প্রতি আসক্তি তাকে এড়িয়ে যেতে দেয় না। বারবার নির্লজ্জের মতো তার দ্বারেই ফিরে এসেছে এক টুকরো ভালোবাসার জন্য, আর বারবার লোকটা তাকে ফিরিয়ে দিয়েছে শূন্য হাতে। প্রেমার আত্মসম্মান যথেষ্ট, তবে ভালোবাসার বিষয়ে তার একটা নিজস্ব মত আছে। প্রেমা মনে করে অতিরিক্ত আত্মসম্মান থাকলে ভালোবাসা হয় না, ভালোবাসা পেতে গেলে বেহায়া হতে হয়। প্রেমা ভেবেছিল নিলয় কিছু বলবে, অথচ তার ভাবনায় এক বালতি জল ঢেলে নিলয় আরাম করে দাঁড়িয়ে আকাশ দেখছে। আকাশের অর্ধচন্দ্রকে দেখে যাচ্ছে অপলক দৃষ্টিতে। নীরবতার বেড়াজাল ছিন্ন করে প্রেমা বলে, এত রাত্রে আপনি ছাদে কি করছেন? নিলয় জবাব দিল না। আকাশের দিকে তাকিয়ে উল্টো প্রশ্ন করলো, একই প্রশ্ন তা আমিও তোমাকে করতে পারি। আপনি আর আমি কি এক হলাম নাকি? নিলয় এবারেও কিছু বলে না। নীরবতাকে সঙ্গী করে এড়িয়ে যায় প্রেমার প্রশ্ন। প্রেমা বরাবরের মতোই হতাশ হয়। তার আর্টের আর অল্প কিছু বাকি আছে। নিলয়ের আগমনে যে ব্রাশটা অযত্নে পাশে ফেলে রেখেছিল সেটাকে আবার সযত্নে তুলে নেয় হাতে। নিলয় আকাশের দিক থেকে চোখ সরিয়ে প্রেমার দিকে তাকায়, আনমনে ডেকে উঠে। বিন্দুবাসিনী। প্রেমার হাত থেমে যায়। নিলয় সচরাচর এ নামে ডাকে না, খুব কম সময়ে ডেকেছে এ নামে। তবে যতবার ডেকেছে ততবারই যেন শিকারির তীর বিঁধেছে প্রেমার বুকে। নিজেকে আর ঠিক রাখতে পারে না প্রেমা। তার হাত পাগুলো কাঁপছে যেন। নিলয় কিছু বলতে চাইছিল, তবে কি যেন ভেবে আর বলে না। লুকিয়ে গিলে নেয় মনের কথাগুলো। প্রেমা প্রশ্নসূচক দৃষ্টিতে নিলয়ের দিকে তাকায়। এরই মাঝে নিলয়ের হিমশীতল কণ্ঠ বাতাসে ভাসে, অনেক রাত হয়েছে, রুমে যাও। একটা কথা বলবেন? জি না, রাতে কোনো কথা নেই, যা কথা কালকে। প্রেমা জেদ দেখালো না। কালকে তো কথা বলতে চাইলো, তাহলে কালকেই বলা যাক। শান্ত মেয়ের মতো মেনে নিল নিলয়ের কথা, যার আগে নিলয়কেও তাড়াতাড়ি রুমে যেতে বলে গেল। আজ পিহুর মেহেন্দি অনুষ্ঠান। বিয়ের আর মাত্র 2 দিন বাকি। শিকদার বাড়ির সবাই আজ চরম ব্যস্ত সময় পার করছে। বাড়ির প্রথম বিয়ে, তাই ইনায়েত শিকদার কোনো খামতি রাখতে চায় না। নিপুণ পরিচালনায় সবকিছু তদারকি করা হচ্ছে। বিবাহ বার্ষিকী উপহার। সকালবেলাতে রাত্রির বাবা মা চলে আসে। তাদের সাথে রেনুও এসেছে। বাবাকে দেখে আবেগে আপ্লুত হয় রাত্রি। রাশেদ রহমানকে জড়িয়ে ধরে ঠায় নেয় ছোট্ট পাখির মতো। মেয়েকে কাছে পেয়ে রাশেদ রহমানও জড়িয়ে ধরে। তার চোখ দুটো চিকচিক করছে। মেয়েটা তার বড্ড আদরের। রাত্রিকে এই বাড়িতে রাখার তার কোনো ইচ্ছে নেই।
একমাত্র স্ত্রীর জন্য মেয়েকে এখানে রাখতে রাজি হয়েছে রাশেদ সরকার। রাত্রি সেবার 7ম শ্রেণীতে পড়ে। ওদের গ্রামের চেয়ারম্যানের ছেলে বাঁধন রাত্রিকে জ্বালাতন করত। এ নিয়ে একদিন প্লাবনের সাথে বাঁধনের প্রচন্ড ঝামেলা বাঁধে। বাঁধন রাত্রিকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। রাত্রিকে জোর করে বিয়ে করতে চায়। মেয়ের নিরাপত্তার জন্যই পারভিন মেয়েকে এখানে রাখার সিদ্ধান্ত নেয়। রাত্রি এ বাড়িতে থাকার পেছনে প্লাবনের একটা বড় হাত আছে। রাশেদ রহমান চোখের পানি লুকিয়ে স্মিত হেসে মিকে জিজ্ঞাসা করে। কেমন আছো আম্মা? রাত্রি আধো কণ্ঠে উত্তর দেয়। ভালো বাবা, তোমাদের অনেক মিস করেছি। এই তো আম্মা, আমরা চলে এসেছি। রেনু রাত্রি আর রাশেদ রহমানের মধ্যে ঢুকে সেও বাবাকে জড়িয়ে ধরে বলে। আমিও আছি কিন্তু বাকিরা বাবা মেয়েদের কাহিনী দেখে মুচকি হাসে। কেবল প্লাবন বিরক্তি মুখ নিয়ে তাকিয়ে আছে। তার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে বাবা মেয়ের ইমোশনাল ড্রামায় সে কতটা বিরক্ত। ঠিক সন্ধ্যার পর পিহুর মেহেদির অনুষ্ঠান শুরু হয়। মেয়েরা সবাই গাঢ় সবুজ রঙের ড্রেস পরেছে। পিহুর পরনে একটা সবুজ কাতান শাড়ি। ফুটফুটে মুখটায় সবুজ শাড়িটা বেশ মানিয়েছে। রাত্রি সবুজ রঙের একটা পাকিস্তানি সারারা টাইপের ড্রেস পরেছে। চুলগুলো সুন্দর করে বার্ন করে রাখা। চোখে কাজল দিতে গিয়েও দেয়া হয়নি। আজকের মতো একটা দিনে প্লাবনের ঝাড়িকে মন খারাপ করতে চায় না রাত্রি। তাই মুখে একটু ফেস পাউডার আর ঠোঁটে লিপ গ্লস দিয়েছে। তাতেও অসাধারণ সুন্দর লাগছে তাকে। তবে যার থেকে একটু প্রশংসা শুনতে চায় তার দেখা এখনো পায়নি সে। শিকদার বাড়ির বিশাল হলরুমে মেহেদি অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে। চারপাশে ফুল দেওয়ার মাঝখানে পাটি বিছানো। পার্লার থেকে 3জন মেয়ে এসেছে মেহেদি পরিয়ে দিতে। রাত্রি আর শ্রেয়া পিহুর পাশে বসে আছে। আশেপাশে আরো অনেক লোক। আত্মীয় স্বজনে আজ শিকদার বাড়ির প্রতিটি কোণা পূর্ণ। প্লাবন আর নিলয় একটা জরুরি কাজে বাইরে গেছে। মাত্রই ফিরেছে তারা। হলরুম পেরিয়ে উপরে যাওয়ার সময় থমকে যায় নিলয়ের চোখ জোড়া। সিঁড়ি ডিঙিয়ে নিচে নামছে প্রেমা। এক হাতে সবুজ চুড়িদার হালকা ওঠানো, অপর হাতে মেহেদির ডালা। সামনের কিছু চুল মুখে এসে পড়েছে। এক একটা ধাপে চুলগুলো দুলে উঠছে। একইভাবে দুলে উঠছে নিলয়ের হৃদয়। অবাধ্য হৃদয়টা যেন থমকে গেছে প্রেমাকে দেখে। চক্ষু লজ্জা হারিয়েছে মায়াবিনীর রূপে। নিলয়কে এভাবে তাকিয়ে থাকতে দেখে রেণু কেশে ওঠে। শুকনো কাশিতে নিলয়ের মনোযোগ ছিন্ন করতে চায়। কিছু আশায় সফল হয় রেণু। নিলয় দৃষ্টি সরিয়ে নিয়েছে। খানিক গালমন্দ করে নিজেকে। রেণু নিলয়ের দিকে তীর্যক দৃষ্টি ফেলে জানতে চায়। কাকা কি বিড়বিড় করছো ভাইয়া? নিলয় চমকায় না, তবে তার চোখে মুখে চোর চোর ভাব, যেন কিছু চুরি করতে গিয়ে ধরা পড়েছে। নিলয় আমতা আমতা করে বলে। কই কিছু না তো। চারদিকে সতর্ক দৃষ্টি ফেলায় নিলয়। চারপাশে কেউ নেই। প্লাবন একটা প্রয়োজনে ইনায়েত শিকদারের রুমে গেছে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কেউ দেখেনি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখনই রেণু বলে। কিচ্ছু না বললেই ভালো। আমি স্পষ্ট দেখলাম তুমি প্রেমাপুর দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়েছিলে। আর একটু হলেই তো চোখ দিয়ে গিলে খেতে। নিলয় লম্বা শ্বাস নেয়। এখন তাকে অনর্গল বকবক শুনতে হবে। হাঁটু মুড়ে রেণুর সামনে বসে। মেয়েটা 10 বছর বেরিয়েছে, কিন্তু বয়স অনুপাতে এখনো অতটা লম্বা হয়নি। নিলয় রেণুর একটা গাল টেনে বলে। আসলে তোমার আপুকে আজ সুন্দর লাগছিল তো, তাই একটু তাকিয়েছিলাম। বিশ্বাস করো, বেশি তাকাইনি, একটু, এই যে এতটা। হাতে 2 আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় নিলয়। রেণু 2 হাতে কোমর রাখে। চোখ গরম করে বলে। তার মানে অন্য সময় আমার আপুকে সুন্দর লাগে না? নিলয় 2 দিকে মাথা নাড়ে। বোকা হেসে বলে। তোমার আপুকে সব সময় সুন্দর লাগছে, তবে আজ একটু বেশি সুন্দর লাগছে। তুমি কিন্তু কাউকে বলবে না বাড়ি, নয়তো আমি মন খারাপ করব। রেণু গা ছাড়া ভাব নেই বলে। ঠিক আছে, বলবো না। তার আগে বলো আমাকে কেমন লাগছে? তোমাকে তো লিটল অ্যাঞ্জেল লাগছে। নিলয়ের কথাতে বেশ পাট নেয় রেণু। রেণুর চোখে মুখে কেমন গাম্ভীর্যের ছড়াছড়ি। রেণুর থেকে 1.5 হাত দূরে প্রান্ত দাঁড়িয়েছিল। সে নিলয়ের কথা শুনে মুড ভাঙছে। চলে যেতে যেতে বলে। ভুল বললেন নিলয় ভাই, ওকে কোনো লিটল অ্যাঞ্জেল নয়, বরং লিটল সোনারি লাগছে। রেণু প্রান্তর দিকে তাকিয়ে দাঁত কিরমিরা তেড়ে গিয়ে বলে। পান্তর বাচ্চা, তোকে তো আজ। প্রান্ত ভোদর। প্রান্ত পেছনে রেণু ছুটছে তাকে ধরার জন্য। রেণু চলে যেতেই নিলয় হাফ ছেড়ে বাঁচে। আজকে অনুষ্ঠান প্রায় শেষের দিকে। নাচ গান সব মিলে বেশ মজাই করেছে রাত্রি। কাপল ডান্স করার ইচ্ছে ছিল, তবে নাচের সময় প্লাবন কোনো ছেলেদের থাকতে দেয়নি। সে নিজেও ছিল না। আজকের অনুষ্ঠানে শুধু মেয়েরা মজা করেছে। অনুষ্ঠান শেষ হলেও একজনের শাস্তি এখনো চলমান। শ্রেয়া একের পর এক কিল খুশি দিয়ে যাচ্ছে প্রীতমকে। প্রীতম বেচারা অসহায়ের মতো শ্রেয়াকে বোঝানোর চেষ্টা করছে। প্রীতম দুঃখী গলায় বলে। মেহেদির ভালো কালার আসেনি, সেটা তো আমার দোষ না বেবি।
সেটা মেহেদির দোষ। আসলে ওই মেহেদিটাই ভালো না, তুমি বিশ্বাস করো। প্রীতম কথা শেষ করতে পারে না, এর আগে শ্রেয়া কোনোয় দিয়ে গুতা মারে, দাঁত খিচিয়ে বলে, চুপ কর পান্ডার বাচ্চা পান্ডা। তুই আমাকে ভালোবাসিস না তাই কালার আসেনি। এখন নিজের দোষ ওই বেচারা মেহেদির উপর চাপাচ্ছিস। বল কোন মেয়েকে ভালোবাসিস? শাকচুন্নি, সরি সোনা, বিশ্বাস করো, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নাই। আমি তোমাকে খুব ভালোবাসি। এই আকাশ বাতাস পৃথিবী মহাবিশ্ব সব কিছুর ঊর্ধ্বে আমার ভালোবাসা। শ্রেয়া চোখ মুখ খিচিয়ে বলে। তাহলে আমার হাতে কালার হলো না কেন? প্রীতমের এবার মরিমরি অবস্থা। এই মেয়েকে বোঝাতে বোঝাতে সে পাগল হয়ে যাচ্ছে। প্রীতমের এবার হাত পা ছেড়ে কাঁদতে মন চাইলে প্রীতম কাঁদো কাঁদো ভঙ্গিতে শ্রেয়ার হাত ধরতে যায়। সে এক ঝটকায় সেটা সরিয়ে দিয়ে বলে, আমাকে ছুবে না পান্ডার বাচ্চা। যতক্ষণ না আমার হাতের মেহেদিতে গাঢ় রং আসছে তার আগে আমার সামনেও আসবি না, নয়তো তোর শরীরের সব রক্ত চুষে খেয়ে ফেলবো। ভয়ঙ্কর একটা লুক নিয়ে সেখান থেকে চলে যায় শ্রেয়া। ছাদের উপরে হাত পা ছড়িয়ে বসে আছে প্রীতম, আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, তুমি আমার কপালে এই হাফ মেন্টাল শাকচুন্নিরা রাখছিলা। সব দোষ আমার উপরে চাপায় তাই। ভুল না করেও আমি দোষী হই। কবে জানি ইরান ইসরায়েলের যুদ্ধের দোষটাও আমার ঘাড়ে এসে পড়ে। মাবুদ, আমার তুমি বাঁচাও খোদা, আমারে রক্ষা করো। রাতে খাবার খাওয়ার পর শিকদার বাড়ির গল্পে আসর জমেছে। ছোট বড় সবাই উপস্থিত সেখানে। পিয়াসা বেগম অনেক সুন্দর পাকোড়া বানায়। তার ভাইদের ভীষণ পছন্দ তার হাতে বানানো পাকোড়া। তাই তো তিনি ফাহমিদা বেগমকে নিয়ে রান্নাঘরে পাকোড়া বানাচ্ছে। বাড়ির বড়রা সোফায় বসা আর ছোটরা নিচে পাটি বিছিয়ে বসেছে। বিভিন্ন খেজুরে আলাপের মাঝে পিয়াসা পাকোড়া নিয়ে আসে। অমনি সবাই হুড়মুড়িয়ে পড়ে পাকোড়ার প্লেটে। ছোটদের সাথে ইয়াজিদ শিকদারও পাকোড়া নিয়ে কারাকারি করছে। তা নিয়ে সবাই একজোট হাসে। ইয়াজিদ শিকদার খেতে খেতে বলে, অনেকদিন পর বাড়িটা কেমন উৎসব মুখর হয়ে উঠেছে। এটা ধরে রাখতে পিহুমার পরে প্লাবনের বিয়েটা লাগানো উচিত। কি বলো তোমরা? ইয়াজিদ শিকদার উৎসুক দৃষ্টিতে সবার দিকে তাকায়। ওনার কথা শেষ হওয়া মাত্র প্লাবন আর রাশেদ রহমানের চোখে চোখে সংঘর্ষ হয়। দুজনের চোখে কি ভয়ঙ্কর দাপট। প্লাবন বাঁকা হেসে রাশেদ রহমানের থেকে চোখ সরিয়ে আনে। এদিকে ছোট মামার কথা শুনে রাত্রির গলায় খাবার আটকে যায়। বেচারি কাশতে কাশতে চোখ মুখ লাল হয়ে গেছে। পিয়াসা তড়িঘড়ি মেয়ের দিকে পানির গ্লাস এগিয়ে দেয়, শাসনের সুরে বলে, আস্তে খাবি তো। খাবার কি পালিয়ে যাচ্ছে নাকি? এত তাড়া কিসের তোর? রাত্রি ভোতা মুখে মায়ের দিকে তাকায়। পিয়াসা তখন গরম চোখে রাত্রির দিকে তাকিয়ে আছে। রাশেদ রহমান স্ত্রীকে বলে, আহ পিউ, মেয়েটাকে বকছো কেন? আবার রাত্রিকে বলে, তুমি ঠিক আছো তো আম্মা? রাত্রি উপর নিচ মাথা নেড়িয়ে হ্যাঁ জানায়। ছাদের উপর প্লাবন, নিলয় আর প্রীতম কথা বলছে। প্লাবন এখানে এসেছে সিগারেট খেতে, তবে ওর পেছন পেছন নিলয় আর প্রীতমও এসেছে। ওদের সাথে কথা বলতে আপাতত সিগারেটের প্যাকেটটা পকেটে রেখেছে। প্লাবন খেয়াল করে প্রীতম বারবার কাকে যেন কল দিচ্ছে, তবে ওপারের মানুষটা ওর কল রিসিভ করছে না। প্লাবন এক পর্যায়ে বিরক্ত হয়ে প্রীতমকে বলে, কি সমস্যা তোর? জলের মাছ টাঙায় ওঠার মতো এমন ছটফট করছিস কেন? প্রীতম বিরস মুখে ভাইয়ের কাছে অভিযোগের খাতা খুলে নিজের উপর হওয়া বিচারের বর্ণনা দেয়। প্রীতমের দুঃখে তার ভাই মোটেও দুঃখিত হয় না, উল্টো হো হো করে হেসে ওঠে। প্লাবন আর নিলয়ের হাসি শুনে প্রীতমের গা জ্বলে ওঠে। ফোঁস করে দম ফেলে বলে, তোমরা হাসছো? ভাইয়া, তোমার অন্তত আমার দুঃখটা বোঝা উচিত ছিল। ধ্যাত। প্লাবন অনেক কষ্টে নিজের হাসি থামায়। হাসি থামিয়ে বলে, একটা মেয়ে কিভাবে তোকে নিজের আঙুলের ইশারায় নাচাচ্ছে আর তুই নাচছিস? ছি প্রীতম, ছি। ভাই, এভাবে বলিও না। আসলে আমার পছন্দের মুরগি একটাই, তাই এভাবে নাচতে হচ্ছে। ওই যে একটা গান আছে না, গার্লফ্রেন্ড যদি দুইটা হয় রে, একটা গেলে একটা রয় রে। কিন্তু দুঃখের বিষয় আমার একটাই গার্লফ্রেন্ড। শেষ কথায় দীর্ঘশ্বাস ফেলে প্রীতম। নিলয় টিপ্পনি কেটে বলে, ওটা গার্লফ্রেন্ড হবে না ছোট ভাই, ওটা পরাণ হবে, পরাণ। আর এই কথা পাশে বাড়িতে যাবে নাকি ছোট ভাই? মারতে চাও নাকি? এই কথা তাহার কানে গেলে পরদিন সূর্যোদয় হবে ঠিকই, কিন্তু সেটা দেখার জন্য আমি থাকবো কিনা সন্দেহ। আরেক দফা হেসে ওঠে প্লাবন আর নিলয়। সে সময় নিচ থেকে নিলয়ের ডাক পড়লে সে সেখান থেকে চলে যায়। প্লাবন একটা জরুরি কল করতে উল্টো দিকে ঘুরে। হঠাৎ কারেন্ট চলে গেলে পুরো ছাদ অন্ধকার হয়ে যায়। প্লাবন কথা বলা শেষ করে আবার আগের জায়গায় দাঁড়ায়। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট মুখে নিয়ে লাইটার খুঁজে, কিন্তু নিজের কাছে না পেয়ে প্রীতমকে ডাক দিয়ে বল, লাইটার আছে তোর কাছে? থাকলে দে তো, আমি একটা রুমে রেখে এসেছি। তুমি বিয়াদব জানতাম, কিন্তু কেমন চরম লেভেলের অসভ্য অভদ্র সেটা জানতাম না। গুরু গম্ভীর আওয়াজে কিছুটা চমকে ওঠে প্লাবন।
সামনে দাঁড়ানো মানুষটার আওয়াজ শুনে অনায়াসে বুঝতে পারে সে কে। তবে লোকটার কথা যে প্লাবনের পছন্দ হয়নি সেটা ওর চোখ দেখেই বোঝা যাচ্ছে। অন্ধকারও গ্রাস করতে পারেনি প্লাবনের লাল চোখ। দুহাত মুঠো করে শক্ত চোখে রাশেদ রহমানের দিকে তাকায়। পর মুহূর্তে নিজেকে সামলায় প্লাবন। আপনার কাছে লাইটার আছে কিনা সেটা বলেন, অযথা পেঁচাল ভালো লাগে না। রাশেদ রহমান রাগে রিরি করতে থাকে, গর্জে উঠে বলে, অসভ্য ছেলে, ফুপার কাছে রাইটার চাইতে লজ্জা লাগছে না? আমি কি মেয়ে মানুষ নাকি যে কথায় কথায় লজ্জা পাবো? পুরুষদের লজ্জা থাকতে হয় না? তোমার মতো বেয়াদব ছেলে আমি আমার জীবনে 2টা দেখিনি। রোহানকে তুমি মারছ? আপনার কি মনে হয় আমি ছাড়া ওকে এইভাবে কে মারতে পারে? বলে দাঁত কেলে হেসে উঠে প্লাবন। প্লাবনের হাসি রাশেদ রহমানের রাগের আগুনে ঘি ঢালার মতো কাজ করে। দাউ দাউ করে জ্বলছে রাশেদ রহমানের মাথা। তীর্যক দৃষ্টিতে প্লাবনের দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলে, তোমার কি মনে হয় এমন মারপিট করলে আমার মেয়েকে পেয়ে যাবে? কখনোই না। ও শুধু একটা নির্দিষ্ট সময়ের জন্য এখানে আছে। আমি ঠিকই আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাব। এই বাড়ি থেকে তোমার থেকে অনেক দূরে। তুমি চাইলেও আমার মেয়েকে আটকাতে পারবে না, আর না তুমি তার দেখা পাবে। রাশেদ রহমানের কথাগুলো প্লাবনের অন্তর নাড়িয়ে দেয়। ভয়ানক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে প্লাবনের ভেতর। তবুও নিজেকে সামলায় প্লাবন। নিজের সাহস নিজেই জোগায়। কোথা থেকে যেন এক আলাদা শক্তি পাচ্ছে সে, যেটা আগে ছিল না। তবে এখন সে শক্তি প্লাবন অনুভব করতে পারে। প্লাবন রাশেদ রহমানের চোখে চোখ রেখে বলে, আপনার মেয়েকে যখন আপনার কাছ থেকে নিজের কাছে আনতে পেরেছি তখন নিজের কাছে আগলেও রাখতে পারবো। আপনি যতই চেষ্টা করুন না কেন ওকে এখান থেকে নিয়ে যেতে পারবেন না, অন্তত ততক্ষণ তো না যতক্ষণ এই প্লাবনের দেহে এক বিন্দু রক্ত আছে। এত আত্মবিশ্বাস ভালো। আমিও দেখি তুমি কি করে আটকাও। রাশেদ রহমান চলে যেতে নিলে প্লাবন পেছন থেকে বলে ওঠে, আপনার বোনের ছেলেকে সাবধান করে দেবেন। এবার জীবিত ছেড়েছি, কিন্তু পরের বার ধরলে জিন্দা পুঁতে ফেলবো। রাশেদ রহমান কিছুই বলে না, শুধু এক অকৃত্রিম হাসি দেখা যায় তার ঠোঁটে। চোখে এক অন্যরকম ঝিলিক, যা এই অন্ধকারের মতোই রহস্যময়। রাশেদ রহমান যাওয়ার পথে প্রীতমের সাথে দেখা হয়। উনি বিনা বাক্যে সিঁড়ি দিয়ে নিচে নামেন। রাশেদ রহমানকে দেখে প্রীতম চিন্তায় পড়ে যায়। দৌড়ে প্লাবনের কাছে আসে, হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, ফুপা এখানে এসেছিল? তোমার সাথে দেখা হয়েছে? প্লাবন প্রীতমের প্রশ্নের জবাব না দিয়ে উল্টো বলে, তোর কাছে লাইটার আছে? থাকলে দে, নয়তো এখান থেকে ফোট। প্রীতম আর প্রশ্ন করার সাহস পায় না। পকেট থেকে লাইটার বের করে প্লাবনের দিকে এগিয়ে দেয়। প্লাবনের সিগারেট ধরানো দেখে বুঝে যায় ঝামেলা কিছু একটা হয়েছে। অবশ্যই এটা হওয়ার ছিল। রাশেদ রহমান আর প্লাবন একসাথে হবে, তাদের মধ্যে ঝামেলা হবে না, ব্যাপারটা দিনে চাঁদ দেখার মতোই অসম্ভব। প্লাবন একের পর এক সিগারেট ধরাতেই থাকে। নিজের 2 পকেট শেষ করে প্রীতমের থেকে নিয়েছে। প্লাবন সবসময় সিগারেট খায় না, মাঝে মধ্যে 2-1টা, কিন্তু কোনো কারণে যদি টেনশন কিংবা রেগে থাকে তখন অনর্গল চলতে থাকে। দুশ্চিন্তায় প্লাবনের মাথা ছিঁড়ে আসছে। রাশেদ রহমান যখন বলেছেন তখন একদিন না একদিন ঠিক ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাবে। আচ্ছা, রাত্রিকে নিয়ে গেলে প্লাবন কি নিয়ে বাঁচবে? প্লাবন কি আদৌ বাঁচতে পারবে? প্লাবন তার রাত পাখিকে কিভাবে নিজের কাছে রাখবে? কিভাবে আটকাবে তাকে? প্লাবনের সব গোলমাল লাগছে। নিজেকে পাগল পাগল লাগছে তার। প্লাবনকে এভাবে সিগারেট খেতে দেখে প্রীতম কয়েকবার নিষেধ করে, তবে প্লাবন শোনেনি। একসময় প্রীতম সেখান থেকে চলে আসে। প্লাবন একে একে পুরো 4 প্যাকেট সিগারেট শেষ করে দম নেয়। শরীরটা যেন অসাড় হয়ে এসেছে। ছোট ছোট কদমে ছাদ থেকে নেমে আসে। কোনো রকমে রাত্রির ঘরের সামনে এসে দাঁড়ায়। রাত্রির ঘরের দরজায় ভেজিয়ে রাখা। মন মস্তিষ্কের দ্বিধাদ্বন্দ্ব নিয়ে প্লাবন রাত্রির রুমে ঢুকে। মেয়েটা তখন কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে? এদিকে তার জন্য যে কেউ শেষ হয়ে যাচ্ছে সেদিকে তার খেয়ালই নেই। প্লাবন ধীর পায়ে রাত্রির শিয়রের কাছে গিয়ে বসে। আজ যেন তার সব শক্তি নিঃশেষ হয়ে গেছে। নিজের আত্মসম্মান সব কোথায় যেন হারিয়ে গেছে। এখন যে প্লাবন দাঁড়িয়ে আছে সে যেন এক পাগল প্রেমিক পুরুষ, যে প্রিয়তমাকে নিজের করতে সবকিছু করতে প্রস্তুত। এ প্লাবন যেন শুদ্ধ কিশোরে পা দেওয়া কোনো যুবক, যে ভালোবাসার মানুষকে পেতে পুরো দুনিয়া ছাড়খাড় করে দিতে পারে। রাত্রির একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে প্লাবন ভাঙা গলায় বলে, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না রাত পাখি। তোকে ছেড়ে আমি কিভাবে থাকবো বল? আমি যে সব থাকতে নিঃস্ব হয়ে যাব। আমি বাঁচতে পারবো না পাখি, আমি বাঁচতে পারবো না। কথাগুলো বলতে গিয়ে কেঁদে উঠে প্লাবন। বাচ্চাদের মতো করে কেঁদেই যাচ্ছে এক নাগারে। অথচ এই পুরুষ ছিল শিকদার বাড়ির সবচেয়ে কঠিন আর ধীর। হঠাৎই রাত্রির ঘুম হালকা হয়ে আসে। পিটপিট করে চোখ খুলে দেখে প্লাবনের এক হাত মুঠোয় নিয়ে বিছানায় মাথা ঠেকিয়ে আছে। প্লাবনকে কাঁদতে দেখে রাত্রি ভয় পেয়ে যায়। চট করে মাথা তুলে বলে, প্লাবন ভাই, কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? প্লাবন মাথা তুলে রাত্রির হাতটা আরো শক্ত করে চেপে ধরে বলে, আমাকে রেখে যাস না রাত। তুই না আমি কি নিয়ে থাকবো? রাত্রি হতভম্ব হয়ে প্লাবনের দিকে তাকিয়ে আছে। এই প্লাবনকে সে চিনতে পারছে না।
চোখ দুটো টকটকে লাল হয়ে দুগালে কান্নার ফলে দাগ পড়েছে। এখনো চোখে জল টলটল করছে। প্লাবনের কান্না রাত্রির বুকে আঘাত করছে। এমন শক্ত লোকটার বাচ্চার মতো কাঁদছে কেন? রাত্রি আবার প্লাবনকে বলে। কি হয়েছে প্লাবন ভাই, আমায় বলুন। প্লাবন রাত্রির মুখের দিকে চেয়ে বলে, তুই শুধু বল, আমাকে একা রেখে যাবি না, এ বাড়ি ছেড়ে যাবি না, সব সময় আমার সাথে থাকবি? আমি আপনাকে ছেড়ে কোথায় যাব বলুন? আমি সব সময়ই আছি আপনার সাথে। প্লাবন কিছুটা শান্তি পেল হয়তো। মুঠোয় থাকা রাত্রির হাতটা মুখের কাছে এনে ঠোঁট ছোঁয়ায় প্লাবন। আবার বলে, এখন ঘুমা রাত পাখি, ভুলে যাস না তুই আমার, শুধু আমার। তোর আর আমার মাঝে যে আসবে, হয় তার জানাজা হবে, নয়তো আমাদের। প্লাবনের শেষ কথা কেমন ঠান্ডা বাতাস বয়ে যায় সমস্ত ঘর জুড়ে। প্লাবন রাত্রিকে শুয়ে দিয়ে চলে যায়, কিন্তু রাত্রির চোখে ঘুমের আর দেখা যায় না। ওর তো এই মাঝরাতে ডিজে গান দিয়ে নাচতে ইচ্ছে করছে, তবে পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে নিজের ইচ্ছাটা ধামাচাপা দেয়। সূর্যের চিকন রশ্মি যখন পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে জমিনে আছড়ে পড়ে, তখন এই পৃথিবীর মানুষগুলোর কাছে নতুন দিনের সূচনা হয়। গতরাতে প্লাবন চলে যাওয়ার পর রাত্রি ঘুমোতে পারেনি। বেশ দেরিতেই ঘুম লেগেছিল চোখে, তাই আজ উঠতেও বেশ বেলা হয়ে গেছে। ঘুম থেকে উঠতেই রাত্রির গত রাতের কথা মনে পড়ে। প্লাবনের সেই কান্না ভেজানো চোখ, কাছে রাখার আকুতি, সবকিছু এলোমেলো করে দেয় সপ্তদশীর হৃদয়। তাই তো বিছানা ছেড়ে নেমে ডান্স করা শুরু করে। শোনো গো দক্ষিণা হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। প্রেমের কবিতা। রেনু অনেকক্ষণ থেকে রাত্রির দরজার সামনে দাঁড়িয়ে আছে। সকাল সকাল রাত্রিকে এভাবে নাচতে দেখে কপালটা কিঞ্চিত কুঁচকায় রেনু। বড় মানুষদের মতো করে বলে, এই আপু, সকালবেলা পাগল হয়েছিস নাকি? এইভাবে নাচতেছিস কেন? রাত্রি রেনুর প্রশ্নের উত্তর না দিয়ে রেনুর হাত ধরে ওকেও নাচাতে থাকে। উল্লাসিত কণ্ঠে বলে, বোন রে, আজ আমি অনেক অনেক বেশি খুশি রে। আয় তুইও নাচ আমার সাথে। রেনু ও রাত্রির সাথে তাল মেলাতে থাকে। একসময় দুজনেই হাঁপিয়ে ওঠে। রেনু বিছানায় বসে ফের প্রশ্ন করে, আজ এত আনন্দিত হবার কারণ কি? সেটা তো বলা যাবে না, সেটা সিক্রেট। রেনু রাত্রির গা ঘেঁষে বসে, দু হাতে রাত্রিকে জড়িয়ে ধরে বলে, বলো না আপু, এমন করো না। আহা, এটা কিছুতেই বলা যাবে না, টপ সিক্রেট। এই আপু, তুমি না আমার শোনো না আপু, পাখি বলো না কি হয়েছে? সোনা পাখি কেন? এখন যদি বলিস তোর নানার সাথে আমার বিয়ে দিবি, তবুও বলবো না। রেনু মুখ বাঁকায়, সরে আসে রাত্রির কাছ থেকে। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বলে, যাও, শুনলাম না তোমার খুশির কারণ, থাকো তুমি তোমার সিক্রেট নিয়ে। মুখ ফুলিয়ে চলে যায় রেনু। রাত্রি ছোট বোনের রাগ দেখে মুচকি হাসে। নিজেও হাঁটা ধরে ওয়াশরুমের উদ্দেশ্যে। প্লাবনের ঘরে হেসে গড়াগড়ি খাচ্ছে প্রীত। ওর সাথে নিলয় যুক্ত আছে। প্লাবন ওদের দিকে কটমট করে তাকায়, ধমক দিয়ে বলে, তোরা কি আমার উপর মজা নিচ্ছিস? তোদের মনে হয় আমি জোকার, এখানে তোদের জোক শোনাচ্ছি? প্রীতম প্লাবনকে শান্ত করে বলে, না ভাই, তুমি জোকার না, আর না তো তুমি আমাদের জোক শোনাচ্ছ। বলে আরেক দফা হেসে ওঠে প্রীতম। প্লাবন দাঁতে দাঁত চেপে বলে, তাহলে হাসছিস কেন কথা? প্রীতম বহু কষ্টে নিজের হাসি থামায়, হাত দিয়ে পেট চেপে ধরে বলে, আসলে তোমার কথা শুনে হাসবো না কাঁদবো কনফিউজড হয়ে গেছি। নিলয় দু কদম এগিয়ে গিয়ে প্লাবনের পাশে বসে সিরিয়াস ভঙ্গিতে বলে, হ্যাঁ রে প্লাবন, তুই কার সব গড় করে রাত্রিকে বলে দিয়েছিস? প্লাবন মাথা চুলকায়। এক রাতে সব কেমন এলোমেলো হয়ে গেছে। অথচ প্লাবনের একটা লম্বা পরিকল্পনা ছিল। সে অনুযায়ী সবকিছু চলছিল, অথচ নিজের ভুলে নিজেই সবকিছু গোলমাল করে ফেলেছে। নিজের উপর নিজেরই রাগ লাগছে খুব। নিজের মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। নিলয় প্লাবনের কাঁধে হাত রাখে, ওকে শান্ত করে বলে, এদিক দিক থেকে ঠিকই হয়েছে, ভালোবাসার কথা বলে দিয়েছিস, ভালো হয়েছে। মেয়েটা সেই কবে থেকে তোর পেছনে পেছনে ঘুরছে। সব কিছু একটা সময় থাকে প্লাবন, সময়টা শেষ হয়ে গেলে আমরা চাইলেও আর কোনো কিছু ঠিক করতে পারি না। যা হয়েছে মেনে নে, মনে কর সব ভালোর জন্যই হয়েছে। প্লাবন বিরস মুখে বলে ওঠে, আমার অপেক্ষা? তুই 10 বছর অপেক্ষা করেছিস একেবারে বিয়ে করবি তাই? আর তোর কি মনে হয় তুই অবহেলা করবি আর ও সারা জীবন তোর জন্য অপেক্ষা করবে? আজকে যদি ওর বাবা ওকে নিয়ে যেতে চায়, ও আজকেই এখান থেকে চলে যাবে। তাই বলছি এখনই বিয়েটা ঘুরে নে। প্লাবন ফ্যাকাশে মুখ নিয়ে বলে, তোর কি মনে হয় রাশেদ রহমান এটা মানবে কোনোদিন? তোর আর ওনার ঝামেলাটা কি নিয়ে আমি তো সেটাই বুঝতে পারি না। প্লাবন চুপ করে থাকে। নিলয় জানে এই প্রশ্নের উত্তর সে পাবে না, তাই আবারও বলে, রাশেদ রহমানকে কেন মারতে হবে? মিয়া বিবি রাজি, কেয়া করে কাকাজি। প্লাবন বাঁকা হেসে বিছানায় গা এলিয়ে দেয়, দুহাত দুপাশে মেলে দিয়ে শোয়।
উপরে ছাদের দিকে তাকিয়ে গভীর চিন্তায় নিমগ্ন প্লাবন। প্রীতম নিলয়ের পাশে দাঁড়ায়, ফিসিয়ে বলে, নিলয় ভাই, বড় ভাই আমাকে বলে মেয়ে মানুষের পিছনে পড়ে থাকি। মেয়ে মানুষ নাকি আমাকে দাম দেয় না, অথচ ভাইয়া শ্বশুরের দাবার খেয়ে তার মেয়ের হাত ধরে কান্না করে। প্রীতম আসতে বললেও প্লাবনের কানে সবটাই পৌঁছায়। প্লাবন দাঁত কিরমিরিয়ে বলে,